লাশের মিছিল বড় বেশি দীর্ঘ করেই আপাতত যুদ্ধবিরতির রেশ গাজা উপত্যকায়। বহু স্বজন হারানোর ক্ষত বুকে চেপেই নতুন জীবনের আশায় জেগে উঠছে ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকাটি। একদিকে স্বস্তির নিঃশ্বাস, অন্যদিকে বুক ভারী করা বেদনার জগদ্দল পাথর। স্বপ্নের দিন যেন গাজাবাসীর কাছে হাজির হয়েছে সুতোই বাঁধা বেলুনের মতো। সেই বেলুন শঙ্কাহীন স্বাধীন বাতাসে উড়তে পারছে না। তারও আছে ফের বোমা কিংবা মিসাইলের আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ধুলোয় লুটানোর ভয়। এই যুদ্ধবিরতি কতটা দীর্ঘ হবে সে নিয়েও রাজনৈতিক বোদ্ধাদের মাঝে বেশ সংশয়। তবুও খানিকটা নিস্তার তো মিলেছে। এমন স্বস্তির খতিয়ানে জয় পরাজয়ের হিসেব চলে না। সবাই তো জানে যুদ্ধ মানে শত্রু শত্রু খেলা, আর শত্রু শত্রু খেলায় কেউ বিজয়ী হয় না। তবু এই যুদ্ধ আর তার বিস্তার যেহেতু আটকে আছে এক ভয়ানক বিশ্ব রাজনীতির মারপ্যাচে, সে কারণেই প্রশ্ন উঠেছে এই গেমে ঘায়েল হলো কে, আর কে পেল বিজয়ের তকমা? নাকি হামাস ইসরায়েল উভয় পক্ষই হার মেনে নিয়েছে? যুদ্ধবিরতিটা আসলে খুব সহজে আসেনি। সোজা কথায় বললে মহা ফাটকে আটকে গিয়েছিল ইসরায়েল। মিত্রদের কাছেও এক গুয়ে নেতানিয়াহুর আচরণ অসহ্য হয়ে উঠেছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্র এই যুদ্ধকে আর দীর্ঘায়িত করতে চাইছিল না। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন আর নবনির্বাচিত ডোনাল্ড ট্রাম্প উভয়ই যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির জন্য নেতানিয়াহুকে চেপে ধরেছিল। বিশেষ করে ট্রাম্প চাইছিলেন 20 জানুয়ারি ক্ষমতা নেয়ার আগেই যেন চুক্তিটা সেরে ফেলেন নেতানিয়াহু। সেই সাথে আন্তর্জাতিক নানা মহল ও আদালতের চাপের বোঝাও অনেক আগেই চেপেছে নেতানিয়াহুর মাথায়। বিশ্লেষকদের অনেকেই মনে করেন অঘোষিত মার্কিন চাপের কাছেই মূলত এই যাত্রায় হেরেছেন নেতানিয়াহু। যদিও এই যুদ্ধে ইসরায়েল কৌশলগতভাবে নানা সাফল্য দাবি করতে পারে। ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার সহ হামাসের শীর্ষ নেতাদের হত্যা, হামাসকে সমর্থন দেওয়া লেবাননের হিজবুল্লাহর ওপর আক্রমণ করে তাদের শীর্ষ নেতা হাসান নসরুল্লাহকে হত্যা, ইরানেও আক্রমণ চালিয়ে রাষ্ট্রনেতাদের হত্যা করা ও নানান জায়গায় আক্রমণ করে ক্ষতি করা, এগুলোকে ইসরায়েল বড় সাফল্য বলে প্রচার করছে। তবে এই সাফল্যের সংবিধিবদ্ধ আলাপে খোদ ইসরায়েলিরাও সন্তুষ্ট হতে পারছে না। তারাও মনে করছেন এগুলো স্রেফ রাজনৈতিক কুটচাল, গদিপোক্ত করার বয়ান। আন্তর্জাতিক ভূরাজনৈতিক বিশ্লেষণেও ইসরায়েল তার প্রধান 2 লক্ষ্য হাসিল করতে পুরোপুরি ব্যর্থ। তেল আবিব জোর গলায় ঘোষণা করেছিল হামাসকে নির্মূল না করে তারা থামবে না। অন্যদিকে 2023-এর 7ই অক্টোবর হামাসের হাতে জিম্মি হওয়া ইসরায়েলি নাগরিকদের নিরাপদে দেশে ফিরিয়ে নেওয়ার হম্বিতম্বিও ছিল। Iran will face the consequences for its actions. শেষ পর্যন্ত কোনোটাই করতে পারেনি ইসরায়েল। উদ্ধারের নামে জিম্মিদের হত্যা করে আরও ক্ষোভ বাড়িয়েছে। গাজায় স্থল অভিযানে গিয়েও ইসরায়েলের অনেক ক্ষতি হয়েছে। কয়েকশো সেনা নিহত হওয়ার পাশাপাশি আহতও হয়েছে হাজার হাজার সৈন্য। গাজায় যুদ্ধ করতে গিয়ে অনেক ইসরায়েলি সেনা চিরতরে পঙ্গু হয়ে গেছে। মানসিক ট্রমায় ভোগা সেনার সংখ্যাও কম নয়। সেই সাথে বিপুল পরিমাণ সমর সরঞ্জামও ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধে ব্যয় করতে গিয়ে ফতুর হয়েছে ইসরায়েলের অর্থনীতি। নৌযানের অভাবে ইসরায়েলের প্রধান সমুদ্র বন্দরগুলো খাঁ খাঁ করছে। জিম্মিদের হামাসের হাত থেকে মুক্ত করতে না পারায় দেশের অভ্যন্তরেও প্রবল বিক্ষোভের মুখে পড়তে হয়েছে নেতানিয়াহুকে। নেতানিয়াহুর বিরুদ্ধে সমালোচকদের অভিযোগ, জিম্মিদের দ্রুত ফিরিয়ে আনার বদলে তিনি নিজের রাজনৈতিক স্বার্থ হাসিল করার চেষ্টা অব্যাহত রেখেছেন। বিপরীতে গাজায় ইসরায়েলের নৃশংস অভিযান বিশ্বজুড়ে দেশটিকে নিয়ে ক্ষোভের জন্ম দিয়েছে। ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যা চালানোর অভিযোগ খতিয়ে দেখছেন। গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। আমেরিকা সহ বহু দেশের সাধারণ মানুষ ইসরায়েলের এই হত্যালীলার বিরুদ্ধে পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন। সব মিলিয়ে চারদিক থেকেই কোণঠাসা হয়ে কাঁচুমাচু করছে ইসরায়েল। উল্টো দিক থেকে অনেক কিছু খোয়ানোর পরেও মাথা উঁচু করে
বুক চিতিয়ে লড়ছে হামাস। ইসরায়েলের প্রতিটি হামলার পাল্টা জবাব দিয়ে চলেছে সাধ্যমতো। গাজা উপত্যকা জুড়ে হামাসের জনপ্রিয়তাও বেড়েছে কয়েক গুণ। হামাসের দাবি, ঠেলাই পড়েই এই যুদ্ধবিরতি চুক্তি মানতে রাজি হয়েছে ইসরায়েল। এই লড়াইয়ে তারাই জয়ী। বিশ্লেষকদের একটা বড় অংশও হামাসের পক্ষেই সায় দিচ্ছেন। তারা বলছেন, টানা অবরোধ, অল্প শক্তি, দুর্বল অস্ত্র সরঞ্জাম নিয়ে হামাস এই দীর্ঘ সময় যুদ্ধের ময়দানে যেভাবে টিকে আছে তা বিস্ময়কর। হামাসের এই অদম্য মনোবলই ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মানতে বাধ্য করেছে।